নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দত্তা। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। তাহলে চলুন শুরু করি। খাওয়া প্রায় শেষ হয়ে আসিলে নরেন্দ্র পুনরায় সেই কথাই বলিল। কহিল, এত বেলা পর্যন্ত উপোস করে আমাকে সম্মুখে বসিয়ে খাওয়াবার কোনো দরকার ছিল না। অন্য দেশে এ প্রথা নেই। বিজয়া হাসি মুখে জবাব দিল, বাবা বলতেন সে দেশের ভারী দুর্ভাগ্য, যে দেশের মেয়েরা অভুক্ত থেকে পুরুষদের খাওয়াতে পায় না, সঙ্গে বসে খেতে হয়। আমিও ঠিক তাই বলি। নরেন্দ্র কহিল, কেন তা বলেন? অন্য দেশের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আমাদের দেশেও তো অনেকের বাড়িতে খেয়েছি, তাদের মধ্যেও তো এ প্রথা চলে দেখছি। বিজয়া কহিল, বিলিতি প্রথা যারা শিখেছেন তাদের বাড়িতে হয়তো চলে, কিন্তু সকলের নয়। আপনি নিজে সে দেশে অনেক দিন ছিলেন বলেই আপনার ভুল হচ্ছে। নইলে পুরুষদের সামনে বার হই, দরকার হলে কথা কই বলেই আমরা সবাই মেম সাহেবও নই, তাদের চালচলনেও চলি নেই। নরেন্দ্র কহিল, না চললেও চলা তো উচিত। যাদের যেটা ভালো তাদের কাছে সেটা তো নেওয়া চাই। বিজয়া বলিল, কোনটা ভালো? একসঙ্গে বসে খাওয়া? বলিয়া একটুখানি হাসিয়া কহিল, আপনি কি জানবেন মেয়েদের কতখানি জোর এই খাওয়ানোর মধ্যে থাকে? আমি তো বরঞ্চ আমাদের অনেক অধিকার ছাড়তে রাজি আছি, কিন্তু এটি নয়। ও কি, সমস্ত দুধই যে পড়ে রইল। না না, মাথা নাড়লে হবে না। কখনোই আপনার পেট ভরেনি, তা বলে দিচ্ছি। নরেন হাসিয়া বলিল, আমার নিজের পেট ভরেছে কি না সেও আপনি বলে দেবেন? এ তো বড় অদ্ভুত কথা। বলিয়া উঠিয়া দাঁড়াইল। কথাটা শুনিয়া বিজয়া নিজেও একটু হাসিল বটে, কিন্তু তাহার মুখের ভাব দেখিয়া বুঝিতে বাকি রহিল না যে সে ওইটুকু দুধ না খাওয়ার জন্য ক্ষুব্ধ হইয়াছে। বেলা পড়িলে বিদায় লইতে গিয়া নরেন্দ্র হঠাৎ বলিয়া উঠিল, একটা বিষয়ে আজ আমি ভারী আশ্চর্য হয়ে গেছি। আমাকে রোদের মধ্যে আপনি যেতে দিলেন না, না খায়ে ছেড়ে দিলেন না, একটু কম খাওয়া দেখে ক্ষুণ্ণ হলেন। এসব কেমন করে সম্ভব? শুনে আপনি দুঃখিত হবেন না। আমি সেলেস বা বিদ্রূপ করার অভিপ্রায়ে কথা বলছি নে, কিন্তু আমি তখন থেকে কেবল ভাবছি এরকম কেমন করে সম্ভব হয়। বিজয়া কোনো উপায়ে এই আলোচনার হাত হইতে নিস্তার পাইবার জন্য তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, সব বাড়িতে এই রকম হয়ে থাকে। সে থাক, আপনি আর কতদিনের মধ্যে বিদেশে যাবার ইচ্ছে করেন? নরেন্দ্র অন্যমনস্কভাবে কহিল, পরশু। কিন্তু আমি তো আপনার একেবারেই পর। আমার দুঃখ কষ্টতে সত্যই তো আপনার কিছু যায় আসে না। তবু আপনার আচরণ দেখে বাইরের কারু বলবার জো নেই যে আমি আপনার লোক নই। পাছে কম খায় বা খাওয়ার সামান্য ত্রুটি হয়, এই ভয়ে নিজে না খেয়ে সুমুখে বসে রইলেন। আমার বোন নেই, মাও ছেলেবেলায় মারা গেছেন। তাঁরা বেঁচে থাকলে এমনই ব্যাকুল হতেন কি না আমি ঠিক জানি নে, কিন্তু আপনার যত্ন করা দেখে ভারী আশ্চর্য হয়ে গেছি। অথচ এ কিছু আর যথার্থই সত্যি হতে পারে না, সে আমিও জানি, আপনিও জানেন। বরঞ্চ একে সত্যি বললেই আপনাকে ব্যঙ্গ করা হবে, অথচ মিথ্যা বলে ভাবতেও যেন ইচ্ছে করে না। বিজয়া জানালার বাহিরে চাহিয়াছিল, সেই দিকে দৃষ্টি রাখিয়া কহিল, ভদ্রতা বলে একটা জিনিস আছে, সেই কি আপনি আর কোথাও দেখেননি? ভদ্রতা? তাই হবে বোধ হয়। বলিয়া হঠাৎ তাহার একটা নিঃশ্বাস পড়িল। তারপরে হাত তুলিয়া আবার একবার নমস্কার করিয়া কহিল, যেমন করে হোক বাবার ঋণটা যে সমস্ত শোধ হয়েছে, এই আমার ভারী তৃপ্তি। আপনার মন্দিরের দিন দিন শ্রীবৃদ্ধি হোক। আজকে দিনটা আমার চিরকাল মনে থাকবে। আমি চললুম।
বলিয়া সে যখন ঘরের বাহিরে আসিয়া পড়িল, তখন ভিতর হইতে অস্পষ্ট আহ্বান আসিল, একটু দাঁড়ান। নরেন্দ্র ফিরিয়া দাঁড়াইতেই বিজয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনার মাইক্রোস্কোপটার দাম কত? নরেন্দ্র কহিল, কিনতে আমার 500 টাকার বেশি লেগেছিল, এখন 250 টাকা 200 টাকা পেলেও আমি দিই। কেউ নিতে পারে আপনি জানেন? একেবারে নতুন আছে বললেও হয়। তাহার বিক্রি করিবার আগ্রহ দেখিয়া মনে মনে অত্যন্ত ব্যথিত হইয়া বিজয়া জিজ্ঞাসা করিল, এত কমে দেবেন? আপনার কি তার সব কাজ শেষ হয়ে গেছে? নরেন্দ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল, কাজ কিছুই হয়নি। এই নিঃশ্বাসটুকুও বিজয়া লক্ষ্য এড়াইল না। সে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আমার নিজেরই একটা অনেক দিন থেকে কেনবার স্বাদ আছে, কিন্তু হয়ে ওঠেনি। কাল একবার দেখাতে পারেন? পারি, আমি সমস্ত আপনাকে দেখিয়ে দিয়ে যাব। একটু চিন্তা করিয়া পুনরায় কহিল, যাচাই করবার সময় নেই বটে, কিন্তু আমি নিশ্চয়ই বলছি, নিলে আপনি ঠকবেন না। আবার একটু মৌন থাকিয়া বলিল, টাকার বদলে দাম হয় না, এ এমনই জিনিস। আমার আর কোনো উপায় যে নেই। রইলে আচ্ছা, কাল দুপুরবেলায় আমি নিয়ে আসব। সে চলিয়া গেলে যতক্ষণ দেখা গেল বিজয়া অপলক চক্ষে চাহিয়া রহিল। তারপরে ফিরিয়া আসিয়া সুমুখে চৌকিটার উপর বসিয়া পড়িল। কখনো বা তাহার মনে হইতে লাগিল, যতদূর দৃষ্টি যায় সব যেন খালি হইয়া গেছে। কিছুতেই যেন কোনোদিন তাহার প্রয়োজন ছিল না, কিছুই যেন তাহার মরণকাল পর্যন্ত কোনো কাজেই লাগিবে না। অথচ সে যেন ক্ষোভ বা দুঃখ কিছুই মনের মধ্যে নাই। এমনই শূন্য দৃষ্টিতে বাহিরের গাছপালার পানে চাহিয়া মূর্তির মতো স্তব্ধভাবে বসিয়া কি করিয়া যে সময় কাটিতেছিল তাহার খেয়াল ছিল না। কখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেছে, কখন চাকরে আলো দিয়া গেছে, সে টেরও পায় নাই। তাহার চৈতন্য ফিরে আসিল তাহার নিজের চোখের জলে। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া হাত দেয়া দেখিল, কখন ফোঁটা ফোঁটা করিয়া অজ্ঞাতসারে পড়িয়া বুকের কাপড় পর্যন্ত ভিজিয়া গেছে। ছি ছি, চাকর বাকর আসিয়াছে, গেছে, হয়তো তাহারা লক্ষ্য করিয়াছে, হয়তো তাহারা কি মনে করিয়াছে। লজ্জায় আজ সে প্রয়োজনেও কাহাকেও কাছে ডাকিতে পারিল না। রাত্রিতে বিছানায় শুইয়া জানালা খুলিয়া দিয়া তেমনি বাহিরের অন্ধকারে চাহিয়া রহিল। অমনি বস্তু বর্ণহীন শূন্য অন্ধকারের মতো নিজের সমস্ত ভবিষ্যৎটা তাহার চোখে ভাসিতে লাগিল। তাহার পরে কখন ঘুমাইয়া পড়িয়াছিল তাহার মনে নাই, কিন্তু ঘুম যখন ভাঙিল তখন প্রভাতের স্নিগ্ধ আলোকে ঘর ভরিয়া গেছে। প্রথমেই মনে পড়িল তাহাকে, যাহার সহিত সে জীবনে 5-6 দিনের বেশি কথা পর্যন্ত বলে নাই। আর মনে পড়িল যে অজ্ঞাত বেদনা তাহার ঘুমের মতো সঞ্চরণ করিয়া ফিরিতেছিল, তাহারই সহিত কেমন করিয়া যেন সেই লোকটির ঘনিষ্ঠ সংযোগ আছে। বেলা বাড়িতে লাগিল, কিন্তু যখনই মনে পড়ে সমস্ত কাজকর্মের মধ্যে কোথায় তাহার একটি চোখ এবং একটি কান আজ সারাদিন পড়িয়া আছে, তখন নিজের কাছেই তাহার ভারী লজ্জাবোধ হয়। কিন্তু এ যে কিছুই নয়, এ যে শুধু সেই যন্ত্রটা দেখিবার কৌতূহল। একবার সেটা দেখা হইয়া গেলেই সমস্ত আগ্রহের নিবৃত্তি হইবে, আজ না হয়তো কাল হইবে। এমন করিয়াও আপনাকে আপনি অনেকবার বুঝাইল, কিন্তু কোনো কাজেই লাগিল না। বরঞ্চ বেলার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা যেন রহিয়া রহিয়া আশঙ্কায় আত্মপ্রকাশ করিতে লাগিল। পৌষের মধ্যাহ্ন সূর্য ক্রমশ একপাশে হেলিয়া পড়িল। আলোকের চেহারায় দিনান্তের সূচনা দেখিয়া বিজয়ার বুক দমিয়া গেল। কাল যে লোক চিরদিনের মতো দেশ ছাড়িয়া চলিয়া যাইতেছে, আজ সে যদি এত দূরে আসিতে এতখানি সময় নষ্ট করিতে না পারে, তাহাতে আশ্চর্য হইবার কি আছে? তাহার শেষ সম্বলটুকু যদি
অপর কাহাকেও বেশি দামে বিক্রয় করিয়া চলিয়া গিয়া থাকে, তাহাকেই বা কি দোষ দিবে কে? তাহাদের শেষ কথাবার্তাগুলি সে বারবার তোলাপাড়া করিয়া নিরতিশয় অনুশোচনার সহিত মনে করিতে লাগিল যে মনের মধ্যে তাহার যাহাই থাক, মুখে সে এ সম্বন্ধে আজ্ঞানাতিশয্য একেবারেই প্রকাশ করে নাই। ইহাকে অনিচ্ছা কল্পনা করিয়া সে যদি শেষ পর্যন্ত পিছিয়া গিয়া থাকে তো দর্পিতার উচিত শাস্তি হইয়াছে বলিয়া হৃদয়ের ভিতর হইতে যে কঠিন তিরস্কার বারংবার ধ্বনিত হইয়া উঠিতে লাগিল, তাহার জবাব সে কোনো দিকে চাহিয়াই খুঁজিয়া পাইল না। কিন্তু পরেশকে কিংবা আর কাহাকেও কোনো ছলে তাহার কাছে পাঠানো যায় কি না, পাঠাইলেও তাহারা খুঁজিয়া পাইবে কি না, তিনি আসিতে স্বীকার করিবেন কি না, এমনই তর্ক বিতর্ক করিয়া ছটফট করিয়া ঘড়ির পানে চাহিয়া ঘর বাহির করিয়া যখন কোনো মতেই তাহার সময় কাটিতেছিল না, এমনই সময়ে পরেশ ঘরে ঢুকিয়া সংবাদ দিল, মা ঠান, নিচে এসো, বাবু এসেছে। বিজয়ার মুখ পাংশ হইয়া গেল। কে বাবুরে? পরেশ কহিল, কাল যে এসেছিল তেনার হাতে মস্ত একটা চামড়ার বাক্স রয়েছে মা ঠান। আচ্ছা, তুই বাবুকে বসতে বলগে, আমি যাচ্ছি। মিনিট 2-3 পরে বিজয়া ঘরে ঢুকিয়া নমস্কার করিল। আজ তাহার পরনের কাপড়, মাথার ঈষৎ রুক্ষ এলো চুলে এমন একটা বিশেষত্ব ও পরিপাট্য ছিল যাহা কাহারও দৃষ্টি এড়াইবার কথা নহে। গতকল্যের সঙ্গে আজকের এই প্রভেদটায় ক্ষণকালের জন্য নরেনের মুখ দিয়ে কথা বাহির হইল না। তাহার বিস্মিত দৃষ্টি অনুসরণ করিয়া বিজয়ার নিজের দৃষ্টি যখন নিজের প্রতি ফিরিয়া আসিল, তখন লজ্জায় শরমে সে একেবারে মাটির সঙ্গে মিশিয়া গেল। মাইক্রোস্কোপের ব্যাগটা এতক্ষণ তাহার হাতেই ছিল, সেটা টেবিলের ওপর রাখিয়া দিয়া সে ধীরে ধীরে কহিল, নমস্কার, আমি বিলেতে থাকতে ছবি আঁকতে শিখেছিলাম। আপনাকে তো আমি আরও কয়েকবার দেখেছি, কিন্তু আজ আপনি ঘরে ঢুকতেই আমার চোখ খুলে গেল। আমি নিশ্চয়ই বলতে পারি যে ছবি আঁকতে জানে তারই আপনাকে দেখে আজ লোভ হবে। বাহ, কি সুন্দর! বিজয়া মনে মনে বুঝিল, ইহা সৌন্দর্যে পদমূলে অকপট ভক্তের স্বার্থ গন্ধহীন নিষ্কুল স্তোত্র অজ্ঞাতসারে উচ্ছ্বসিত হইয়াছে, এবং এ কথা একমাত্র ইহার মুখ দিয়াই বাহির হইতে পারে। কিন্তু তথাপি নিজের আরক্ত মুখখানা যে সে কোথায় লুকাইবে, এই দেহটাকে তাহার সমস্ত সাজসজ্জার সহিত যে কি করিয়া বিলুপ্ত করিবে তাহা ভাবিয়া পাইল না। কিন্তু মুহূর্তকাল পরেই আপনাকে সংবরণ করিয়া লইয়া মুখ তুলিয়া গম্ভীর স্বরে কহিল, আমাকে এরকম অপ্রতিভ করা কি আপনার উচিত? তাছাড়া একটি জিনিস কিনব বলেই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম, ছবি আঁকবার জন্য তো ডাকিনি। জবাব শুনিয়া নরেনের মুখ শুকাইল। সে লজ্জায় একান্ত সংকুচিত কুণ্ঠিত হইয়া অস্পষ্ট কণ্ঠে এই বলিয়া ক্ষমা চাহিতে লাগিল যে সে কিছুই ভাবিয়া বলে নাই, তাহার অত্যন্ত অন্যায় হইয়া গিয়াছে, আর কখনো সে ইত্যাদি ইত্যাদি। তাহার অনুতাপের পরিমাণ দেখিয়া বিজয়া হাসিল। স্নিগ্ধ হাস্যে উজ্জ্বল মুখ করিয়া কহিল, কই দেখি আপনার যন্ত্র। নরেন বাঁচিয়া গেল। এই যে দেখাই বলিয়া সে তাড়াতাড়ি অগ্রসর হইয়া তাহার বাক্স খুলিতে প্রবৃত্ত হইল। এই বসিবার ঘরটায় আলো কম হয়ে আসিতেছিল দেখিয়া বিজয়া পাশের ঘরটা দেখাইয়া কহিল, ও ঘরে এখনো আলো আছে, চলুন ওইখানে যাই। তাই চলুন বলিয়া সে বাক্স হাতে লইয়া গৃহস্বামিনীর পিছনে পিছনে পাশের ঘরে আসিয়া উপস্থিত হইল। একটি ছোট টিপয়ের উপর যন্ত্রটি স্থাপিত করিয়া উভয়ে দুই দিকে দুখানা চেয়ার লইয়া বসিল। নরেন কহিল, এইবার দেখুন কি করে ব্যবহার করতে হয়, তারপরে আমি শিখিয়ে দেব। এই অনুবীক্ষণ যন্ত্রটির সহিত যাহাদের সাক্ষাৎ পরিচয় নাই, তাহারা ভাবিতেও পারে না কত বড় বিস্ময় এই ছোট জিনিসটির ভিতর দিয়া দেখিতে পাওয়া যায়।
বাহিরের অসীম ব্রহ্মাণ্ডের মতো এমনই সীমাহীন ব্রহ্মাণ্ড যে মানুষের একটি ক্ষুদ্র মুঠার ভিতর ধরিতে পারে, সে আভাসটুকু এই যন্ত্রটির সাহায্যেই পাওয়া যায়। এইটুকু মাত্র ভূমিকা করিয়াই সে বিজয়ের মনোযোগ আহ্বান করিল। বিলাতে চিকিৎসাবিদ্যা শিক্ষা করার পরে তাহার জ্ঞানের পিপাসা এই জীবাণুতত্ত্বের দিকেই গিয়াছিল। তাই একদিকে যেমন ইহার সহিত তাহার পরিচয়ও একান্ত ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছিল, তাহার সংগ্রহ তেমনই অপর্যাপ্ত হইয়া উঠিয়াছিল। সে তাহার এই প্রাণাধিক যন্ত্রটির সহিত বিজয়াকে দিবার জন্য সঙ্গে আনিয়াছিল। সে ভাবিয়াছিল, এ সকল না দিলে শুধু শুধু যন্ত্রটা লইয়া আর একজনের কী লাভ হইবে। প্রথমে তো বিজয়া কিছু দেখিতে পায় না, শুধু ঝাপসা আর ধোঁয়া। নরেন যতই আগ্রহ করে জিজ্ঞাসা করে সে কি দেখিতেছে, ততই তাহার হাসি পায়। সেদিকে তাহার চেষ্টাও নাই, মনোযোগও নাই। দেখিবার কৌশলটা নরেন প্রাণপণে বুঝাইবার চেষ্টা করিতেছে। প্রত্যেক কলকবজা নানাভাবে ঘুরাইয়া ফিরাইয়া দেখাটা সহজ করিয়া তুলিবার বিধিমতে প্রয়াস পাইতেছে। কিন্তু দেখিবে কে? যে বুঝাইতেছে তাহার কণ্ঠস্বরে আর একজনের বুকের ভিতরটা দুলিয়া দুলিয়া উঠিতেছে। প্রবল নিঃশ্বাসে তাহার এলোচুল উড়িয়া সর্বাঙ্গ কণ্টকিত করিতেছে। হাত হাতে ঠেকিয়া দেহ অবশ করিয়া আনিতেছে। তাহার কি আসে যায় জীবাণুর স্বচ্ছ দেহের অভ্যন্তরে কি আছে না আছে দেখিয়া? কে ম্যালেরিয়ায় গ্রাম উজাড় করিতেছে আর কে যক্ষ্মায় গৃহ শূন্য করিতেছে, চিনিয়া রাখিয়া তাহার লাভ কি? করিলেও তো সে তাহাতে নিবারণ করিতে পারিবে না। কহিল, যান, এ আপনার কাজ নয়। এমন মোটা বুদ্ধি আমি জন্মে দেখিনি। বিজয়া প্রাণপণে হাসি চাপিয়া কহিল, মোটা বুদ্ধি আমার? না, আপনি বোঝাতে পারেন না। নিজের রূঢ় কথায় নরেন মনে মনে লজ্জিত হইয়া কহিল, আর কি করে বোঝাবো বলুন? আপনার বুদ্ধি আর কিছু সত্যি মোটা নয়, কিন্তু আমার নিশ্চয়ই বোধ হচ্ছে আপনি মন দিচ্ছেন না। আমি বকে মরছি, আর আপনি মিছামিছি ওটাতে চোখ রেখে মুখ নিচু করে শুধু হাসছেন। কে বললে আমি হাসছি? আমি বলছি আপনার ভুল। আমার ভুল? আচ্ছা বেশ, যন্ত্রটা তো আর ভুল নয়, তবে কেন দেখতে পেলেন না? যন্ত্রটা আপনার খারাপ, তাই। নরেন বিস্ময়ে অবাক হইয়া বলিল, খারাপ? আপনি জানেন এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ এখানে বেশি লোকের নেই এমন স্পষ্ট দেখাতে? বলিয়া সচক্ষে একবার যাচাই করিয়া লইবার অত্যন্ত ব্যগ্রতায় ঝুঁকিতে গিয়া বিজয়ার মাথার সঙ্গে তাহার মাথা ঠুকিয়া গেল। করিয়া বিজয়া মাথা সরাইয়া লইয়া হাত বুলাইতে লাগিল। নরেন অপ্রস্তুত হইয়া কি একটা বলিবার চেষ্টা করিতে সে হাসিয়া ফেলিয়া কহিল, মাথা ঠুকে দিলে কি হয় জানেন? শিং বেরোয়। নরেনও হাসিল, কহিল, বেরোতে হলে আপনার মাথা থেকেই তাদের বার হওয়া উচিত। তা বই কি, আপনার এই পুরনো ভাঙা যন্ত্রটাকে ভালো বলিনি বলে আমার মাথাটা শিং বেরোবার মতো মাথা? নরেন হাসিল বটে, কিন্তু তাহার মুখ শুষ্ক হইল। ঘাড় নাড়িয়া কহিল, আপনাকে সত্যি বলছি, ভাঙা নয়। আমার কিছু নেই বলেই আপনার সন্দেহ হচ্ছে আমি ঠকিয়ে টাকা নেবার চেষ্টা করছি, কিন্তু আপনি পরে দেখবেন। বিজয়া কহিল, পরে দেখে আর কি করব বলুন? তখন আপনাকে আমি পাবো কোথায়? নরেন তিক্তস্বরে বলিল, তবে কেন বললেন আপনি নেবেন? কেন মিথ্যে কষ্ট দিলেন? বিজয়া গম্ভীরভাবে বলিল, তখন আপনিই বা কেন না বললেন এটা ভাঙা? নরেন মহা বিরক্ত হইয়া বলিয়া উঠিল, 100 বার বলছি ভাঙা নয়, তবু বলবেন ভাঙা? কিন্তু পরক্ষণেই ক্রোধ সংবরণ করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা, তাই ভালো। আমি আর তর্ক করতে চাইনি, এটা ভাঙাই বটে। আপনি আমার এইটুকু মাত্র ক্ষতি করলেন যে কাল আর যাওয়া হলো না। কিন্তু সবাই আপনার মতো অন্ধ নই। কলকাতায় আমি অনায়াসেই বেচতে পারি, তা জানবেন।
আচ্ছা চললুম বলিয়া সে যন্ত্রটা বাক্সের মধ্যে পুরিবার উদ্যোগ করিতে লাগিল। বিজয়া গম্ভীরভাবে বলিল, এক্ষুনি যাবেন কি করে? আপনাকে যে খেয়ে যেতে হবে। না, তার দরকার নেই। দরকার আছে বই কি। নরেন মুখ তুলিয়া কহিল, আপনি মনে মনে হাসছেন। আমাকে কি উপহাস করছেন? কাল যখন খেতে বলেছিলাম তখন কি উপহাস করেছিলাম? সে হবে না, আপনাকে নিশ্চয়ই খেয়ে যেতে হবে। একটু বসুন, আমি এক্ষুনি আসছি বলিয়া বিজয়া হাসি চাপিতে চাপিতে সমস্ত ঘরময় রূপের তরঙ্গ প্রবাহিত করিয়া বাহির হইয়া গেল। মিনিট পাঁচেক পরেই সে স্বহস্তে খাবারের থালা এবং চাকরের হাতে চায়ের সরঞ্জাম দিয়া ফিরিয়া আসিল। টিপয়টা খালি দেখিয়া কহিল, এর মধ্যে বন্ধ করে ফেলেছেন? আপনার রাগ তো কম নয়। নরেন্দ্র উদাস কণ্ঠে জবাব দিল, আপনি নেবেন না, তাতে রাগ কিসে? কিন্তু ভেবে দেখুন তো, এত বড় একটা ভারী জিনিস এত দূর বয়ে আনতে, বয়ে নিয়ে যেতে কত কষ্ট হয়। থালাটা টেবিলের উপর রাখিয়া দেয়া বিজয়া কহিল, তা হতে পারে, কিন্তু কষ্ট তো আমার জন্য করেননি, করেছেন নিজের জন্য। আচ্ছা খেতে বসুন, আমি চা তৈরি করে দিই। নরেন খাড়া বসিয়া রইল দেখিয়া সে পুনরায় কহিল, আচ্ছা আমি না হয় নেব, আপনাকে বয়ে নিয়ে যেতে হবে না, আপনি খেতে আরম্ভ করুন। নরেন নিজেকে অপমানিত মনে করিয়া বলিল, আপনাকে দয়া করতে আমি অনুরোধ করিনি। বিজয়া কহিল, সেদিন কিন্তু করেছিলেন, যেদিন মামার হয়ে বলতে এসেছিলেন। সে পরের জন্যে, নিজের জন্যে নয়। এ অভ্যাস আমার নেই। কথাটা যে কতদূর সত্য বিজয়ার তাহা অগোচরে ছিল না। সে হেতু একটু গায়েও লাগিল। কহিল, যাই হোক, ওটা আপনার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না, এইখানেই থাকবে। আচ্ছা খেতে বসুন। নরেন স্বনিগ্ধ স্বরে জিজ্ঞাসা করিল, তার মানে? বিজয়া কহিল, কিছু একটা আছে বই কি। জবাব শুনিয়া নরেন ক্ষণকাল স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বোধ করি মনে মনে এই কারণটা অনুসন্ধান করিল এবং পরক্ষণেই হঠাৎ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বলিয়া উঠিল, সেইটি কি, তাই আমি আপনার কাছে স্পষ্ট শুনতে চাই। আপনি কি কেনবার ছলে কাছে আনিয়ে আটকাতে চান? এও কি বাবা আপনার কাছে বাধা রেখেছিলেন? আপনি তো তাহলে দেখছি আমাকেও আটকাতে পারেন। অনায়াসে বলতে পারেন, বাবা আমাকেও আপনার কাছে বাধা দিয়ে গেছেন। বিজয়ের মুখ আরক্ত হইয়া উঠিল। সে ঘাড় ফিরাইয়া বলিল, কালীপদ, তুই দাঁড়িয়ে কি করছিস? ওগুলো নামিয়ে রেখে যা, পান নিয়ে আয়। বৃত্ত কেতলি প্রভৃতি টেবিলের একধারে নামাইয়া দিয়া প্রস্থান করিলে বিজয়া নিঃশব্দে নতমুখে চা প্রস্তুত করিতে লাগিল এবং অদূরে চৌকির ওপর নরেন্দ্র মুখখানা রাগে হাড়ির মতো করিয়া বসিয়া রহিল। সৃষ্টিতত্ত্বের যাহা অজ্ঞেয় ব্যাপার, তাহার সম্বন্ধে বিজয়া বড় বড় পণ্ডিতের মুখে অনেক আলোচনা, অনেক গবেষণা শুনিয়াছে, কিন্তু যে অংশটা তাহার জ্ঞেয়, সে কোথায় শুরু হইয়াছে, কি তাহার কার্য, কেমন তাহার আকৃতি প্রকৃতি, কি তাহার ইতিহাস, এমন দৃঢ় এবং সুস্পষ্ট ভাষায় বলিতে সে যে আর কখনো শুনিয়াছে তাহার মনে হইল না। যে যন্ত্রটাকে সে এইমাত্র ভাঙা বলিয়া উপহাস করিতেছিল, তাহারই সাহায্যে কি অপূর্ব এবং অদ্ভুত ব্যাপার না তাহার দৃষ্টিগোচর হইল। এই রোগা এবং খ্যাপাটে গোছের লোকটা যে ডাক্তারি পাস করিয়াছে, ইহাই তো বিশ্বাস হইতে চায় না। কিন্তু শুধু তাহাই নয়, জীববিদ্যাদের সম্বন্ধে ইহার জ্ঞানের গভীরতা, ইহার বিশ্বাসের দৃঢ়তা, ইহার স্মরণ করিয়া রাখিবার অসামান্য শক্তির পরিচয়ে সে বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। অথচ সামান্য লোকের মতো ইহাকে রাগাইয়া দেওয়াও কত না সহজ। শেষাশেষি সে কতক বা শুনিতেছিল, কতক তাহার কানেও প্রবেশ করিতেছিল না, শুধু মুখপানে চাহিয়া বসিয়াছিল। নিজের ঝোঁকে সে যখন নিজেই বকিয়া যাইতেছিল,
শ্রোতাটি হয়তো তখন ইহার ত্যাগ, ইহার সততা, ইহার সরলতার কথা মনে মনে চিন্তা করিয়া স্নেহে, শ্রদ্ধায়, ভক্তিতে বিভোর হইয়া বসিয়াছিল। হঠাৎ এক সময়ে নরেনের চোখে পড়িয়া গেল যে সে মিথ্যা বকিয়া মরিতেছে। কহিল, আপনি কিছুই শুনছেন না। বিজয়া চকিত হইয়া বলিল, শুনছি বই কি। কি শুনলেন বলুন তো? বা, একদিনেই বুঝি সবাই শিখতে পারে? নরেন হতাশভাবে কহিল, না, আপনার কিছু হবে না। আপনার মতো অন্যমনস্ক লোক আমি কোনো কালে দেখিনি। বিজয়া লেশমাত্র অপ্রতিভ না হইয়া বলিল, একদিনেই বুঝি হয়? আপনারই নাকি একদিনে হয়েছিল? নরেন হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিল, আপনার যে 100 বছরেও হবে না। তাছাড়া এসব শেখাবেই বা কে? বিজয়া মুখ টিপিয়া হাসিয়া কহিল, আপনি, নইলে ওই ভাঙা যন্ত্রটা কে নেবে? নরেন্দ্র গম্ভীর হইয়া কহিল, আপনার নিয়েও কাজ নেই, আমি শেখাতেও পারবো না। বিজয়া কহিল, তাহলে ছবি আঁকা শিখিয়ে দিন, সে তো শিখতে পারবো। নরেন উত্তেজিত হইয়া বলিল, তাও না, যে বিষয়ে মানুষের না খাওয়া জ্ঞান থাকে না, তাতেই যখন মন দিতে পারলেন না, মন দেবেন ছবি আঁকাতে? কিছুতেই না। তাহলে ছবি আঁকাও শিখতে পারবো না? না। বিজয়া ছদ্ম গাম্ভীর্যের সহিত কহিল, কিছুই শিখতে না পারলে কিন্তু মাথায় সত্যিই শিং বেরোবে। তাহার মুখের ভাবে ও কথায় নরেন পুনরায় উচ্ছ্বাস করিয়া উঠিল। কহিল, সেই হবে আপনার উচিত শাস্তি। বিজয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিয়া বলিল, তা বই কি, আপনার শেখাবার ক্ষমতা নেই তাই কেন বলুন না? কিন্তু চাকরেরা কি করছে? আলো দেয় না কেন? একটু বসুন, আমি আলো দিতে বলে আসি। বলিয়া দ্রুত পদে উঠিয়া দ্বারের পর্দা সরাইয়া অকস্মাৎ যেন ভূত দেখিয়া থামিয়া গেল। সম্মুখেই বসিবার ঘরের 2টা চৌকি দখল করিয়া পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী বসিয়া আছেন। বিলাসের মুখের উপর কে যেন এক ছোপ কালি মাখাইয়া দিয়াছে। বিজয়া আপনাকে সংবরণ করিয়া লইয়া অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিল, আপনি কখন এলেন কাকাবাবু? আমাকে ডাকেননি কেন? রাসবিহারী শুষ্ক হাস্য করিয়া কহিলেন, প্রায় আধ ঘণ্টা এসেছি মা। তুমি ও ঘরে কথায় বার্তায় ব্যস্ত আছো বলে আর ডাকিনি। ওই বুঝি জগদীশের ছেলে? কি চাই ও? পাশের ঘর পর্যন্ত শব্দ না পৌঁছায় বিজয়া এমনই মৃদুস্বরে বলিল, একটা মাইক্রোস্কোপ বিক্রি করে উনি এখান থেকে যেতে চান, তাই দেখাচ্ছিলেন। বিলাস ঠিক যেন গর্জন করিয়া উঠিল, মাইক্রোস্কোপ? ঠকাবার জায়গা পেলে না ও? রাসবিহারী মৃদু ভর্ৎসনার ভাবে ছেলেকে বলিলেন, ও কথা কেন? তার উদ্দেশ্য তো আমরা জানি নে, ভালোও তো হতে পারে। বিজয়ার মুখের প্রতি চাহিয়া ঈষৎ হাস্যর সহিত ঘাড় নাড়িয়া কহিলেন, যা জানি নে সে সম্বন্ধে মতামত প্রকাশ করা আমি উচিত মনে করি নে। তার উদ্দেশ্য মন্দ নাও তো হতে পারে। কি বলো মা? বলিয়া একটু থামিয়া নিজেই পুনরায় কহিলেন, অবশ্য জোর করে কিছুই বলা যায় না, সেও ঠিক। তা সে যাই হোক গে, ওতে আমাদের আবশ্যক কি? দূরবীন হলেও না হয় কখনো কালে ভদ্রে দূরে টুরে দেখতে কাজে লাগতেও পারে। ও কে কালীপদ? ও ঘরে আলো দিতে যাচ্ছিস? অমনি বাবুটিকে বলে দিস আমরা কিনতে পারবো না, তিনি যেতে পারেন। বিজয়া ভয়ে ভয়ে বলিল, তাকে বলেছি আমি নেব। রাসবিহারী কিছু আশ্চর্য হইয়া কহিলেন, নেবে কেন? তাতে প্রয়োজন কি? বিজয়া মৌন হইয়া রহিল। রাসবিহারী জিজ্ঞাসা করিলেন, উনি কত দাম চান? 200 টাকা। রাসবিহারী 2 ভুরু প্রসারিত করিয়া কহিলেন, 200 টাকা চায়? বিলাস তাহলে নেহাত। কি বলো বিলাস?
কলেজে তোমার এফএ ক্লাসে কেমিস্ট্রিতে তো এসব অনেক ঘাঁটাঘাঁটি করেছো। 200 টাকা একটা মাইক্রোস্কোপের দাম। কালীপদ, যা, ওকে যেতে বলে দে। এসব ফোন দিয়ে এখানে খাটবে না। কিন্তু যাহাকে বলিতে হইবে, সে যে নিজের কানেই সমস্ত শুনিতেছে, তাহাতে লেশমাত্র সন্দেহ নয়। কালীপদ যাইবার উপক্রম করিতেছে দেখিয়া বিজয়া তাহাকে শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলিয়া দিল, তুমি শুধু আলো দিয়ে এসো গে, যা বলবার আমি নিজেই বলবো। বিলাস শ্লেষ করিয়া তাহার পিতাকে কহিল, কেন বাবা, তুমি মিথ্যে অপমান হতে গেলে? ওর হয়তো এখনও কিছু দেখিয়ে নিতে বাকি আছে। রাসবিহারী কথা কহিলেন না, কিন্তু ক্রোধে বিজয়ের মুখ রাঙা হইয়া উঠিল। বিলাস তাহা লক্ষ্য করিয়াও বলিয়া ফেলিল, আমরাও অনেক রকম মাইক্রোস্কোপ দেখেছি বাবা, কিন্তু হো করে হাসবার বিষয় কখনো কোনোটার মধ্যে পাইনি। কাল খাওয়ানোর কথাও সে জানিতে পারিয়াছিল, আজ উচ্চহাস্য সে সকর্ণে শুনিয়াছিল। বিজয়ার আজিকার বেশভূষার পারিপাট্য তাহার দৃষ্টি এড়ায় নাই। ঈশ্বর বিশেষে এমনই জ্বলিয়া মরিতেছিল যে তাহার আর দিকবিদিক জ্ঞান ছিল না। বিজয়া তাহার দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া রাসবিহারীকে কহিল, আমার সঙ্গে কি আপনার কোনো বিশেষ কথা আছে কাকাবাবু? রাসবিহারী অলক্ষ্যে পুত্রের প্রতি একটা ক্রুদ্ধ কটাক্ষ হানিয়া স্নিগ্ধ কণ্ঠে বিজয়াকে কহিলেন, কথা আছে বই কি মা, কিন্তু তার জন্যে তাড়াতাড়ি কি? একটু থামিয়া কহিলেন, আর ভেবে দেখলাম, ওকে কথা যখন দিয়েছ তখন যাই হোক সেটা নিতে হবে বই কি। 200 টাকা বেশি না কথাটার দাম বেশি? তা না হয় ওকে কাল একবার এসে টাকাটা নিয়ে যেতে বলে দিক না মা। বিজয়া এ প্রশ্নের জবাব না দিয়া জিজ্ঞাসা করিল, আপনার সঙ্গে কি কাল কথা হতে পারে না কাকাবাবু? রাসবিহারী একটু বিস্মিত হইয়া বলিলেন, কেন মা? বিজয়া মুহূর্তকাল স্থির থাকিয়া দ্বিধা সংকোচ সবলে বর্জন করিয়া কহিল, ও রাত হয়ে যাচ্ছে, আবার অনেক দূর যেতে হবে, ওর সঙ্গে আমার কিছু আলোচনা করবার আছে। তাহার এই স্ফূর্তিত প্রকাশ্যতায় বৃদ্ধ মনে মনে স্তম্ভিত হইয়া গেলেও বাহিরে তাহার লেশমাত্র প্রকাশ পাইতে দিলেন না। চাহিয়া দেখিলেন পুত্রের ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষু দুটি অন্ধকারে হিংস্র সাপদের মতো ঝকঝক করিতেছে এবং কি একটা সে বলিবার চেষ্টায় যেন যুদ্ধ করিতেছে। ধূর্ত রাসবিহারী অবস্থাটা চক্ষের নিমিষে বুঝিয়া লইয়া তাহাকে কটাক্ষে নিবারণ করিয়া প্রফুল্ল হাসি মুখে কহিলেন, বেশ তো মা, আমি কাল সকালেই আবার আসব। বিলাস, অন্ধকার হয়ে আসছে বাবা, চলো আমরা যাই বলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং ছেলের বাহুতে একটু মৃদু আকর্ষণ দিয়া তাহার অবরুদ্ধ দুর্নাম ক্রোধ ফাটিয়া বাহির হইবার পূর্বেই সঙ্গে করিয়া বাহির হইয়া গেলেন। বিজয়া সেই অবধি বিলাসের প্রতি একেবারেই চাহে নাই, সুতরাং তাহার মুখের ভাব ও চোখের চাহনি স্বচক্ষে দেখিতে না পাইলেও মনে মনে সমস্ত অনুভব করিয়া অনেকক্ষণ পর্যন্ত কাঠের মতো দাঁড়াইয়া রহিল। কালীপদ এ ঘরে বাতি দিতে আসিয়া কহিল, ও ঘরে আলো দিয়ে এসেছি মা। আচ্ছা বলিয়া বিজয়া নিজেকে সংযত করিয়া পরক্ষণে দ্বারের পর্দা সরাইয়া ধীরে ধীরে এ ঘরে আসিয়া উপস্থিত হইল। নরেন ঘাড় হেঁট করিয়া কি ভাবিতেছিল, উঠিয়া দাঁড়াইল। তাহার নিঃশ্বাস চাপিবার ব্যর্থ চেষ্টাও বিজয়ার কাছে ধরা পড়িল। একটুখানি চুপ করিয়া নরেন দুঃখের সহিত কহিল, এটা আমি সঙ্গে নিয়েই যাচ্ছি, কিন্তু আজকের দিনটা আপনার বড় খারাপ গেল। কি জানি কার মুখ দেখে সকালে উঠেছিলেন, আপনাকে অনেক অপ্রিয় কথা আমিও বলেছি, ওরাও বলে গেলেন। বিজয়ার মনের ভিতরটায় তখনও জ্বালা করিতেছিল। সে মুখ তুলিয়া চাহিতেই তাহার অন্তরের দাহ দুই চক্ষে দীপ্ত হইয়া উঠিল। অবিচলিত কণ্ঠে কহিল,
তার মুখ দেখে আমার যেন রোজ ঘুম ভাঙে। আপনি সমস্ত কথা নিজের কানে শুনেছেন বলেই বলছি যে আপনার সম্বন্ধে তারা যেসব অসম্মানের কথা বলেছেন সে তাদের অনধিকার চর্চা। কাল তাদের আমি তা বুঝিয়ে দেব। অতিথির অসম্মান যে তাহার কিরূপ লাগিয়াছে নরেন তাহা বুঝিয়াছিল, কিন্তু শান্ত সহজভাবে কহিল, আবশ্যক কি? এসব জিনিসের ধারণা নেই বলেই তাদের সন্দেহ হয়েছে, নইলে আমাকে অপমান করায় তাদের কোনো লাভ নেই। আপনার নিজেরও তো প্রথমে নানা কারণে সন্দেহ হয়েছিল, সে কি অসম্মান করার জন্যে? তারা আপনার আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, আমার জন্যে তাদের ক্ষুণ্ণ করবেন না। কিন্তু রাত হয়ে যাচ্ছে, আমি যাই। কাল কি পরশু একবার আসতে পারবেন? কাল কি পরশু? কিন্তু আর তো সময় হবে না। কাল আমি যাচ্ছি। অবশ্য কালই চলে যাওয়া হবে না, কলকাতায় কয়েকদিন থাকতে হবে। কিন্তু আর দেখা করবার। বিজয়ার দুই চক্ষু জলে ভরিয়া গেল। সে না পারিল মুখ তুলিতে, না পারিল কথা কইতে। নরেন আপনি একটু হাসিয়া ফেলিয়া বলিল, আপনি নিজে এত হাসাতে পারেন, আর আপনারই এত সামান্য কথায় এমন রাগ হয়? আমি বরঞ্চ একবার রেগে আপনাকে মোটা বুদ্ধি প্রভৃতি কত কি বলে ফেলেছি, কিন্তু তাতে তো রাগ করেননি, বরঞ্চ মুখ টিপে হাসছিলেন। দেখে আমার আরও রাগ হচ্ছিল। কিন্তু আপনাকে আমার সর্বদা মনে পড়বে, আপনি ভারী হাসাতে পারেন। ক্ষান্ত বর্ষণ বৃষ্টির জল দমকা হাওয়ায় যেমন করিয়া পাতা হইতে ঝরিয়া পড়ে, তেমনি শেষ কথাটায় কয়েক ফোঁটা চোখের জল বিজয়ার চোখ দিয়া টপ টপ করিয়া মাটির উপর ঝরিয়া পড়িল। কিন্তু পাছে হাত তুলিয়া মুছিতে গেলে অপরের দৃষ্টি আকৃষ্ট হয়, এই ভয়ে সে নিঃশব্দে নতমুখে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। নরেন বলিতে লাগিল, এটা নিতে পারলেন না বলে আপনি দুঃখিত। বলিয়া সহসা কথার মাঝখানে থামিয়া গিয়া এই কাণ্ডজ্ঞান বর্জিত বৈজ্ঞানিক চক্ষে নিমিষে এক বিষম কাণ্ড করিয়া বসিল। অকস্মাৎ হাত বাড়াইয়া বিজয়ার চিবুক তুলিয়া ধরিয়া সবিস্ময়ে বলিয়া উঠিল, এ কি, আপনি কাঁদছেন? বিদ্যুৎ বেগে বিজয়া দুই পা পিছিয়া গিয়া চোখ মুছিয়া ফেলিল। নরেন হতবুদ্ধি হইয়া শুধু জিজ্ঞাসা করিল, কি হলো? এ সকল ব্যাপার সে বেচারার বুদ্ধির অতীত। সে জীবাণুতে চিনে, তাহাদের নাম ধাম জ্ঞাতি গোত্রের কোনো খবর তাহার অপরিজ্ঞাত নয়। তাহাদের কার্যকলাপ রীতিনীতি সম্বন্ধে কখনো তাহার এক বিন্দু ভুল হয় না। তাহাদের আচার ব্যবহারের সমস্ত হিসাব তাহার নখাগ্রে। কিন্তু এ কি, যাহাকে নির্বোধ বলিয়া গালি দিলে লুকায়া হাসে এবং শ্রদ্ধায় কৃতজ্ঞতায় তদগত হইয়া প্রশংসা করিলে কাঁদিয়া ভাসাইয়া দেয়, এমন অদ্ভুত প্রকৃতির জীবকে লইয়া সংসারের জ্ঞানী লোকে সহজ কারবার চলে কি করিয়া? সে খানিকক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে ব্যাগটা হাতে তুলিয়া লইতেই বিজয়া রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিল, ওটা আমার, আপনি রেখে দিন। বলিয়া কান্না আর চাপিতে না পারিয়া দ্রুতপদে ঘর ছাড়িয়া চলিয়া গেল। সেটা নামাইয়া রাখিয়া নরেন হতবুদ্ধির মতো মিনিট দুই তিন দাঁড়াইয়া থাকিয়া বাহিরে আসিয়া দেখিল কেহ কোথাও নাই। আরও মিনিট খানেক চুপ করিয়া অপেক্ষা করিয়া অবশেষে শূন্য হাতে অন্ধকার পথ ধরিয়া প্রস্থান করিল। বিজয়া ফিরিয়া আসিয়া দেখিল ব্যাগ আছে, মালিক নাই। সে টাকা আনিতে নিজের ঘরে গিয়াছিল, কিন্তু বিছানায় মুখ গুজিয়া কান্না সামলাইতে যে এতক্ষণ গেছে তাহার হুঁশ ছিল না। ডাক শুনিয়া কালীপদ বাহিরে আসিল। প্রশ্ন শুনিয়া সে মুখে মুখে সাংসারিক কাজের বিরাট ফর্দ দাখিল করিয়া কহিল, সে ভিতরে ছিল, জানেও না বাবু কখন চলিয়া গিয়াছেন। দারোয়ান কানাই সিং আসিয়া বলিল, সে অরহর ডাল নামাইয়া চাপাটি গড়িতেছিল, কোন ফুরসতে যে
বাবু চুপসে বাহির হইয়া গেছেন, তার মালুম নাই। বিলাসবিহারীর প্রচণ্ড কীর্তি। পল্লীগ্রামে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার শুভদিন আসন্ন হইয়া আসিল। একে একে অতিথিগণের সমাগম ঘটিতে লাগিল। শুধু কলিকাতার নয়, আশপাশ হইতেও 2-4 জন সস্ত্রীক আসিয়া উপস্থিত হইলেন। কাল সেই শুভদিন। আজ সন্ধ্যায় রাসবিহারী তাহার আবাসভবনে একটি প্রীতিভোজের আয়োজন করিয়াছিলেন। সংসারের স্বার্থহানির আশঙ্কা কোনো কোনো বিষয়ী লোককে যে কীরূপে কুশাগ্র বুদ্ধি ও দূরদর্শী করিয়া তোলে, তাহা নিম্নলিখিত ঘটনা হইতে বুঝা যাইবে। সমবেত নিমন্ত্রিতগণের মাঝখানে বসিয়া বৃদ্ধ রাসবিহারী তাহার পাকা দাড়িতে হাত বুলাইয়া অর্ধমুদ্রিত নেত্রে তাহার আবাল্য সৌহৃদ পরলোকগত বনমালীর উল্লেখ করিয়া গভীর কণ্ঠে বলিতে লাগিলেন। ভগবান তাকে অসময়ে আহ্বান করে নিলেন। তার মঙ্গল ইচ্ছার বিরুদ্ধে আমার এতটুকু নালিশ নেই, কিন্তু সে যে আমাকে কি করে রেখে গেছে আমার বাহিরে দেখে সে আপনারা অনুমান করতেও পারবেন না। যদিও আমাদের সাক্ষাতের দিন প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে, সে আভাস আমি প্রতি মুহূর্তেই পাই। তবুও সেই একমাত্র ও অদ্বিতীয় নিরাকার ব্রহ্মের শ্রীচরণে এই প্রার্থনা করি, তিনি তার অসীম করুণায় সেই দিনটিকে যেন আরও সন্নিকটবর্তী করে দেন। এই বলিয়া তিনি জামার হাতায় চোখের কোণটা মুছিয়া ফেলিলেন। অতঃপর কিছুক্ষণ আত্মসমাহিতভাবে মৌন থাকিয়া পুনরায় অপেক্ষাকৃত প্রফুল্ল কণ্ঠে কথা কইতে লাগিলেন। তাহাদের বাল্যের খেলাধুলা, কিশোর বয়সের পড়াশোনা, তারপর যৌবনের সত্যধর্মকরণের ইতিহাস বিবৃত করিয়া কহিলেন। কিন্তু বনমালীর কোমল হৃদয়ে গ্রামের অত্যাচার সহ্য হল না। তিনি কলকাতায় চলে গেলেন। কিন্তু আমি সমস্ত নির্যাতন সহ্য করে গ্রামে থাকতেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। সে কি নির্যাতন! তথাপি মনে মনে বললাম, সত্যের জয় হবেই, তার মহিমায় একদিন জয়ী হবই। সেই শুভদিন আজ সমাগত। তাই এখানে এতকাল পরে আপনাদের পদধূলি পড়ল। বনমালী আমাদের মধ্যে আজ নেই। 2 দিন পূর্বেই তিনি চলে গেছেন। কিন্তু আমি চোখ বুজলেই দেখতে পাই, তিনি উপর থেকে আনন্দে মৃদু মৃদু হাস্য করছেন। এই বলিয়া তিনি পুনরায় মুদিত নেত্রে স্থির হইলেন। উপস্থিত সকলের মনই উত্তেজিত হইয়া উঠিল। বিজয়ার 2 চক্ষে অশ্রু টলটল করিতে লাগিল। রাসবিহারী চক্ষু মেলিয়া সহসা দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া বলিয়া উঠিলেন, ওই তার একমাত্র কন্যা বিজয়া, পিতার সর্বগুণের অধিকারিণী, কিন্তু কর্তব্যে কঠোর, সত্যে নির্ভীক, স্থির। আর ওই আমার পুত্র বিলাসবিহারী, এমনি অটল, এমনি দৃঢ়চিত্ত। এরা বাহিরে এখনো আলাদা হলেও অন্তরে, হ্যাঁ, আর একটি শুভদিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদের পদধূলির কল্যাণে এদের সম্মিলিত নবীন জীবন ধন্য হবে। একটি অস্ফুট মধুর কলরবে সমস্ত সভাটি মুখরিত হইয়া উঠিল। যে মহিলাটি পাশে বসিয়াছিলেন তিনি বিজয়ার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া একটু চাপ দিলেন। রাসবিহারী একটি গভীর দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিলেন, ওই তার একমাত্র সন্তান। এটি তার চোখে দেখে যাবার বড় স্বাদ ছিল, কিন্তু সমস্ত অপরাধ আমার। আজ আপনাদের সকলের কাছে মুক্তকণ্ঠে স্বীকার করছি, এর জন্যে দায়ী আমি একা। পদ্মপত্রে শিশিরবিন্দুর মতো যে মানব জীবন, এ শুধু আমরা মুখেই বলি, কিন্তু কাজে তো করি না। সে যে এত শীঘ্র যেতে পারে সে খেয়াল তো করলাম না। এই বলিয়া তিনি ক্ষণকালের নিমিত্ত নীরব হইলেন। তাহার অনুতাপবিদ্ধ অন্তরের ছবি উজ্জ্বল দীপালোকে মুখের উপর ফুটিয়া উঠিল। পুনরায় একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া শান্ত গম্ভীর স্বরে বলিলে, কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে, তাই নিজের শরীরের দিকে চেয়ে
এই আগামী ফাল্গুনের বেশি আর আমার বিলম্ব করবার সাহস হয় না। কি জানি, পাছে আমিও না দেখে যেতে পারি। আবার একটা অব্যক্ত ধ্বনি উত্থিত হইল। রাসবিহারী দক্ষিণ ও বামে দৃষ্টিপাত করিয়া বিজয়াকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, বনমালী তার যথা সর্বস্বের সঙ্গে মেয়েকেও যেমন আমার হাতে দিয়ে গেছেন, আমিও তেমনি ধর্মের দিকে দৃষ্টি রেখে আমার কর্তব্য সমর্পণ করে যাব। ওরাও তেমনি আপনাদের আশীর্বাদে দীর্ঘজীবন লাভ করে সত্যকে আশ্রয় করে কর্তব্য করুন। যেখান থেকে ওদের পিতাকে নির্বাসিত করা হয়েছিল সেইখানে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে সত্য ধর্ম প্রচার করুন, এই আমার একমাত্র প্রার্থনা। বৃদ্ধ আচার্য দয়ালচন্দ্র ধারা মহাশয় ইহার উপর আশীর্বাদ বর্ষণ করিলেন। রাসবিহারী তখন বিজয়াকে আহ্বান করিয়া বলিলেন, মা, তোমার বাবা নেই। তোমার জননী শ্রাদ্ধে সতী বহুদিন পূর্বেই স্বর্গারোহণ করেছেন, নইলে এ কাজ আজ আমার তোমাকে জিজ্ঞাসা করতে হতো না। লজ্জা করো না মা, বলো আজ এখানেই আমাদের এই পূজনীয় অতিথিগণকে আগামী ফাল্গুন মাসে আবার একবার পদধূলি দেবার জন্য আমন্ত্রণ করে রাখি। বিজয়া কথা কইবে কি? ক্ষোভে বিরক্তিতে ভয়ে তাহার কণ্ঠরোধ হইয়া গেল। সে অধবদনে নিঃশব্দে বসিয়া রহিল। রাসবিহারী ক্ষণকাল মাত্র অপেক্ষা করিয়ায় মৃদু হাসিয়া কহিলেন, দীর্ঘজীবী হও মা, তোমাকে কিছুই বলতে হবে না, আমরা সমস্ত বুঝেছি। তাহার পরে দাঁড়াইয়া উঠিয়া দুই হাত যুক্ত করিয়া বলিলেন, আমি আগামী ফাল্গুনেই আর একবার আপনাদের পদধূলির ভিক্ষা জানাচ্ছি। সকলেই বারবার করিয়া তাদের সম্মতি জানাইতে লাগিলেন। বিজয়া সহ্য করিতে না পারিয়া অস্পষ্ট স্বরে বলিয়া উঠিল, বাবার মৃত্যুর 1 বৎসরের মধ্যে প্রবল বাষ্পোচ্ছ্বাসে কথাটা শেষ করিতেও পারিল না। রাসবিহারী চক্ষের পলকে ব্যাপারটা অনুভব করিয়া গভীর অনুতাপের সহিত তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, ঠিক তো মা, ঠিক তো, এ যে আমার স্মরণ ছিল না। কিন্তু তুমি আমার মা কি না, তাই এ বুড়ো ছেলের ভুল ধরে দিলে। বিজয়া নীরবে আঁচলে চোখ মুছিল। রাসবিহারী ইহা লক্ষ্য করিলেন। নিঃশ্বাস ফেলে আর্দ্রস্বরে বলিলেন, সকলই তাঁর ইচ্ছা। একটু পরে কহিলেন, তাই হবে, কিন্তু তারও তো আর বিলম্ব নেই। সকলের দিকে চাহিয়া কহিলেন, বেশ, আগামী বৈশাখেই শুভকার্য সম্পন্ন হবে। আপনাদের কাছে এই আমাদের পাকা কথা হয়ে রইল। বিলাসবিহারী, বাবা, রাত্রি হয়ে যাচ্ছে, কাল প্রভাত থেকে তো কাজের অন্ত থাকবে না। আমাদের আহারে আয়োজনটা, না না, চাকরদের উপর আর নির্ভর করা নয়, তুমি নিজে যাও। চলো, আমিও যাচ্ছি। তাহলে আপনাদের অনুমতি হলে আমি একবার, বলিতে বলিতেই তিনি পুত্রের পিছনে পিছনে অন্দরের দিকে প্রস্থান করিলেন। যথাসময়ে প্রীতিভোজনের কার্য সমাধা হইয়া গেল। আয়োজন প্রচুর হইয়াছিল, কোথাও কোনো অংশে ত্রুটি পড়িল না। রাত্রি প্রায় 12টা বাজে। একটা থামের আড়ালে অন্ধকারে একাকী দাঁড়াইয়া বিজয়া পালকির জন্য অপেক্ষা করিতেছিল। রাসবিহারী তাহাকে যেন হঠাৎ আবিষ্কার করিয়া একেবারে চমকিয়া গেলেন। এখানে একলা দাঁড়িয়ে কেন মা? এসো এসো, ঘরে বসবে, এসো। বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, না কাকাবাবু, আমি বেশ দাঁড়িয়ে আছি, কিন্তু ঠান্ডা লাগবে যে মা। না, লাগবে না। রাসবিহারী তখন পাশে দাঁড়াইয়া ঘরের লক্ষ্মী প্রভৃতি বলিয়া আর এক দফা আশীর্বাদ করিতে লাগিলেন। বিজয়া পাথরের মূর্তির মতো নির্বাক হইয়া এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করিতে লাগিল। অকস্মাৎ তাহার একটা কথা মনে পড়িয়া গেল। বলিলেন, তোমাকে সে কথাটা বলতে একেবারেই ভুলে গিয়েছিলাম মা। সেই মাইক্রোস্কোপের দামটা তাকে আমি দিয়ে দিয়েছি। 8-10 দিন হইয়া গেল। নরেন্দ্র সেই যে সেটা রাখিয়া গেছে, আর আসে নাই। এই কয়টা দিন যে বিজয়ার কি করিয়া কাটিয়াছে
তাহা শুধু সেই জানে। তাহার পিসির বাড়ির দূরত্বটাই সে জানিয়া লইয়াছিল, কিন্তু সে যে কোথায়, কোন গ্রামে, তাহা জিজ্ঞাসা করে নাই। এই ভুলটা তাহাকে প্রতি মুহূর্তে তপ্ত সেলে বিঁধিয়া গেছে, কিন্তু কোনো উপায় খুঁজিয়া পায় নাই। এখন রাসবিহারীর কথায় সে চকিত হইয়া বলিল, কখন দিলেন? রাসবিহারী একটু চিন্তা করিয়া বলিলেন, কে জানি, তার পরের দিনেই হবে বুঝি। শুনলাম তুমি সেটা কিনবে বলেই রেখেছ। কথা কথা, যখন কথা দেওয়া হয়েছে তখন ঠকাই হোক আর যাই হোক, টাকা দেওয়াও হয়েছে। এই তো আমি সারা জীবন বুঝে এসেছি মা। দেখলাম সে বেচারার ভারী দরকার, টাকাটা হাতে পেলেই চলে যায়, গিয়ে যাই হোক কিছু করবার চেষ্টা করে। হাজার হোক, সেও তো আমার পর নই মা, সেও তো এক বন্ধুরই ছেলে। দেখলাম চলে যাবার জন্যে ভারী ব্যস্ত, পেলেই চলে যায়। আর তোমার দেওয়াও দেওয়া, আমার দেওয়াও দেওয়া, তাই তখনই দিয়ে দিলাম। তার ধর্ম তার কাছে, 10 টাকা বেশি নিয়ে থাকে নিক। বিজয়ার মুখের ভিতর জিভটা যেন আড়ষ্ট হইয়া গেল, কিছুতেই যেন তার কথা ফুটিবে না এমনই মনে হইল। কিছুক্ষণের প্রবল চেষ্টায় বলিয়া ফেলিল, কোথায় তাকে টাকা দিলেন? রাসবিহারী কেমন করিয়া জানি না, প্রশ্নটাকে সম্পূর্ণ অন্য বুঝিয়া চমকে উঠিয়া কহিলেন, না না, বলো কি, টাকাটা 2 বার করে নিলে নাকি? কিন্তু কই, সেরকম তো তার মুখ দেখে মনে হলো না। আর কাকেই বা দোষ দেব? এমনি করে লোকের কথাই বিশ্বাস করে ঠকতে ঠকতেই তো দাড়ি পাকিয়ে দিলাম। না হয় আর 200 গেল, তা সে টাকাটা আমিই দেব। চিরকাল এইরকম দণ্ড বইতে বইতে কাঁধে কড়া পড়ে গেছে মা, আর লাগে না। যাক, সে আমি। বিজয়া আর কিছুতেই সইতে না পারিয়া রুক্ষস্বরে বলিয়া উঠিল, কেন আপনি মিথ্যে ভয় করছেন কাকাবাবু? 2 বার করে টাকা নেবার লোক তিনি নন, না খেতে পেয়ে মরবার সময় পর্যন্ত নন। কিন্তু কোথায় দেখা হলো? কবে টাকা দিলেন? রাসবিহারী অত্যন্ত আশ্বস্ত হইয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, যাক, বাঁচা গেল। টাকাটাও তো কম নয়, 200। যাবার জন্য ব্যতিব্যস্ত, হঠাৎ দেখা হতেই কে দাঁড়িয়ে, বিলাস, পালকির কি হলো বলো দেখি? ঠান্ডা লেগে যাচ্ছে যে। যে কাজটা আমি নিজে না দেখব তাই কি হবে না? বলিয়া অত্যন্ত রাগ করিয়া তিনি ওধারের একটা থামকে বিলাস কল্পনা করিয়া অকস্মাৎ দ্রুতবেগে সেই দিকে ধাবিত হইলেন। আজকের মতো এখানেই শেষ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দত্তা। আজ শুনলেন উপন্যাসটির 3য় পর্ব। উপন্যাসটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।
ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িল, কিন্তু নিদ্রা তাহার উত্তপ্ত মস্তিষ্কের কাছেও ঘেঁষিল না। আর যে আশঙ্কাটা তাহার মনে বারবার উঠিতে লাগিল, তাহা এই যে চিন্তা কিছুদিন হইতে তাহার চিত্তকে অহর্নিশ আন্দোলিত করিতেছে, তাহাতে সত্যবস্তু কিছু আছে, কিংবা সে শুধুই তাহার আকাশকুসুমের মালা? এ নিদারুণ সমস্যার গ্রন্থি ভেদ করিয়া তাহাকে কে দিবে?